আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আজকে আলোচনা করব আমাদের শিটেরই যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো। তো আমার মনে হয় মোটামুটি আমরা শিট কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যেই। আজকে আমরা শুধু জ্যামিতিটা বাকি ছিল, তো আমি আজকে তোমাদেরকে জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব। তো আশা করি সবাই মনোযোগের সঙ্গে ভিডিওটি দেখবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের শিটে 4টি জ্যামিতি দিয়েছিলাম চতুর্ভুজ, দিয়েছিলাম সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ দিয়েছিলাম, সমকোণী ত্রিভুজ দিয়েছিলাম চতুর্ভুজ, দিয়েছিলাম আয়তক্ষেত্র। তো এই 4টি জ্যামিতি আমরা আজকে করব। তবে আমি তোমাদেরকে প্রথমেই যেটি করব সেটি হচ্ছে ফার্স্টেই আমি তোমাদেরকে চিত্র দ্বারা বোঝাবো। তো আমি চিত্রটা মূলত আমি যদি চিত্রটা ভালো করে ফোকাস করতে পারি তাহলে কিন্তু সংখ্যা আমি নিজেই লিখতে পারবো। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমার চিত্রটির প্রতি খেয়াল রাখবে। আমি কিভাবে করছি সেটা ভালো করে তোমরা খেয়াল রাখবে। আমার কাছে আসলে জ্যামিতি বক্সের যে স্কেলটা থাকার কথা ছিল সেটি নেই, তো আমি বড় রুলার দিয়েই করার চেষ্টা করছি। তো আমি এটা দিয়ে করছি, তোমরা তোমাদের জ্যামিতি বক্সের স্কেল দ্বারা করতে চেষ্টা করবে। তো আমি প্রথমে একটি রেখা আঁকবো। আচ্ছা, একটি রেখা আঁকলাম। এরপরে আমি যেটি করব সেটি হচ্ছে আমি যে রেখাটি এঁকেছিলাম এটিকে আমি কত থেকে নিয়েছিলাম, ধরো এই পর্যন্ত নিয়েছিলাম। আচ্ছা, এটার মধ্য থেকে রেখাটির মধ্যবিন্দু করবো। আচ্ছা, আমি এখানে নিয়েছিলাম হচ্ছে, উল্টা ধরা হয়েছে। আচ্ছা, এটার এটির আচ্ছা আমি নিয়েছিলাম 8 থেকে 10 পর্যন্ত নিয়েছিলাম। তো 8 থেকে 10 পর্যন্ত যদি নিয়ে থাকি, এটার মধ্যবিন্দু হচ্ছে 9, অর্থাৎ এই বরাবর আমি কি করব, এই বরাবর আমি একটা বিন্দু দিলাম, এই বরাবর একটা বিন্দু দেব। এখন বিন্দুগুলো আমি যোগ করব, বিন্দুটিকে আমি রেখা দুটির সাথে কি করব, যোগ করব। রেখার দুটি বিন্দু আছে এখানে, রেখা তো একটি, রেখার আবার আমার কয়টি বিন্দু সৃষ্টি হয়েছে, একটি বিন্দু সৃষ্টি হয়েছে, একটি বিন্দু সৃষ্টি হয়েছে। তো আমি এই দুটি বিন্দুকে যোগ করে দিব। আচ্ছা, যোগ করে দিলাম। তো যোগ করার ফলে দেখো তো এখানে কি হয়েছে, একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, অর্থাৎ 3টি ভুজের সৃষ্টি হয়েছে। ত্রি মানে হচ্ছে 3, আর ভুজ এখানে আমার এখানে 3টি ভুজ, একটা অর্থাৎ বাহু, 3টি বাহু দ্বারা একটি আবদ্ধ একটি ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো আমরা এখন কি বলতে পারি, তো অবশ্যই আমি এখানে নাম দিব, তুমি তোমার ইচ্ছা এখানে ক খ দিতে পারো, এবিসিও দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এখানে এবিসিটাই দেব, এ বি সি। তাহলে আমরা কি বলতে পারি, এখানে কয়টি রেখা এঁকেছি আমি, 3টি রেখা এঁকেছি। কয়টি রেখা, 3টি রেখা, একটি রেখা, দুটি রেখা, 3টি রেখা। তাহলে আমরা কি বলতে পারি, সংজ্ঞাটি যখনই বলবে তখনই আমরা সংজ্ঞাটি বলতে পারি। ত্রিভুজ বলতে কি বুঝি, 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, 3টি সরল রেখা দ্বারাই কী হবে, সীমাবদ্ধ হবে বা আবদ্ধ হবে। 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তারপর আমরা লিখব কি, চিত্রে এবিসি একটি ত্রিভুজ। তোমাদের শিটে যেটি দিয়েছিলাম দেখো সেটির সাথে মিল আছে কিনা। হ্যাঁ, এই দেখো 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, প্রশ্নে আরও বলেছিল ত্রিভুজ কত প্রকার ও কী কী। আচ্ছা, ত্রিভুজ হচ্ছে 2 প্রকার, যথা কোণ ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ। আচ্ছা, আমাদের এতটুকু দিলেই হবে। এরপরে আমাদের এগুলো ডিফিনিশনের দরকার নেই বা সংখ্যার দরকার নেই, জাস্ট এতটুকু আমরা দিব। এরপরে আমরা কি করব, সেম এভাবে একটি চিত্র আমরা এঁকে নিব। তারপরে লিখব চিত্রে এবিসি একটি ত্রিভুজ। আচ্ছা, এরপরে যেটি আছে সেটি হচ্ছে আমরা যেটি পড়ব, এটা হচ্ছে 1 নং চলে গেল আমার ত্রিভুজ।
আচ্ছা, এরপরে চলো আমরা 2 রঙে যেটি পড়বো। 2 রঙের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে ত্রিভুজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কোণভেদে ত্রিভুজ, একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ। তো কোণভেদে ত্রিভুজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো এতগুলি ত্রিভুজ আসলে তোমরা এ সময়ে নিতে পারো কি না, এই কারণেই আমি ওগুলোর মধ্যে আর যাইনি। তো ওখান থেকে ইম্পর্ট্যান্ট যেটা আছে যেটা মনে হয়েছে আমার সেটি আমি দিয়েছি, যেমন সমকোণী ত্রিভুজ, এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো সমকোণী ত্রিভুজটা কি সেটা আমরা শিখব। আচ্ছা, সমকোণ। আচ্ছা, সমকোণটা বলতে হচ্ছে একটি ভূমির উপর যখন একটি লম্ব আঁকা হবে, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, ভূমির উপরে যখন একটি লম্ব আঁকা হবে, লম্ব মানে কি লম্বালম্বিভাবে যেটা যাবে, যখন আমি এভাবে একদম সোজা করে একটি লম্ব আঁকবো, বিন্দুর লাস্ট বিন্দুর শ্বাস, এখানে বিন্দু আমি যে কোনো একটি বিন্দু সিলেক্ট করতে পারি, আমি এই বিন্দুটি সিলেক্ট করছি, ওর উপরে আমি লম্ব টানবো। লম্ব টানবো কীভাবে? একদম সোজা হবে, একটুকু বাঁকা হবে না, একটুকু বাঁকা দিব না, একবারে সোজা হলো অর্থাৎ দণ্ডমান। একটি ভূমির উপরে লম্বভাবে যে বাহুটি দণ্ডমান হবে এবং ওর বিন্দুর সাথে লাস্ট বিন্দুর সাথে আমি এর লাস্ট বিন্দুকে কি করব? যুক্ত করে দিব। যুক্ত করে দিই। দেখো আমি এখানে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে যুক্ত করে দিলাম। ত্রিভুজের সৃষ্টি হলো না? এটাও একটা ত্রিভুজ, কারণ এখানে আমার কি আছে? 3টি বাহু আছে। এটাও একটা বাহু, এটাও একটা বাহু, এটাও একটা বাহু বা ভুজ। তো এই কারণে আমার এখানে এটাকে আমরা কি বলতে পারি? এটাও একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজটার মধ্যে কিন্তু কি পার্থক্য রয়েছে। দেখো এটা আর এটা কিন্তু একই রকম না দেখতে। তাহলে একই রকম যদি না হয়, আমি বলেছিলাম যে একটি সরলরেখার উপর সরল লম্বভাবে দণ্ডায়মান যে রেখাটি হবে এবং ওর সংযোগ স্থানে কি হবে? একটি কোণ সৃষ্টি হবে। এই যে সংযোগ হয়েছে, এটা ভূমি ছিল আর ওর উপরে লম্বভাবে এটা কি হয়েছে? দণ্ডায়মান আছে বা দাঁড়িয়ে আছে। তাহলে দাঁড়িয়ে থাকার কারণে এখানে একটি কোণের সৃষ্টি হয়েছে। দেখো তো কোণের সৃষ্টি হয়েছে না? আর এই কোণটার মাপ হচ্ছে কি সব সময় আমার 90 ডিগ্রি থাকবে। আর 90 ডিগ্রি কোণ থাকলেই সেখানে কি হবে? 90 ডিগ্রি কোণ। ক্লিয়ার? তো এখানে আমি কি বলতে পারি? তাহলে আমি নামও দিব এখানে। এখানে একটা এই কোণটার নাম দেব এ, এই কোণটির নাম দিব বি এবং এই কোণটির নামটি দিব সি। তো আমি এখন এক্ষেত্রে কি বলতে পারি? এটা আমার একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি এখানে আমি কী দেখতে পাচ্ছি? 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি হতে পারে? যে ত্রিভুজের, এখানে আমি তোমাদের একটি শীট দিয়েছিলাম, দেখো শীটটিতে কি দেওয়া আছে? যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি অথবা এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হলেই কিন্তু সেখানে কি হবে? এক সমকোণ সৃষ্টি হবে। তাহলে আমরা বলবো যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি অথবা এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন এরপর আমি যেভাবে মাত্র যে চিত্রটি এঁকেছি ঠিক এভাবে একটি চিত্র আঁকবে, এঁকে তারপর লিখবে চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। শেষ হয়ে গেল আমার সমকোণী ত্রিভুজ। এরপরে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে চতুর্ভুজ। আচ্ছা, এর পরবর্তীতে 3 রঙে যেটি ছিল সেটি ছিল আমার চতুর্ভুজ। আচ্ছা, আগে ছিল ত্রিভুজ। মানে কি? তিনটা ভুজ ছিল। এবার হবে কি? চতুর্ভুজ মানে 4টা ভুজ হবে। তো আমরা সহজভাবেই বলতে পারি 4টা ভুজ সৃষ্টি করি আমরা। 4টা ভুজ কীভাবে সৃষ্টি করব সেটা আমরা নিচ থেকে শুরু করি প্রথমে। আচ্ছা, তুমি যে কোনো মাপ নিতে পারো, এতে কোনো প্রবলেম নেই। 4টা ভুজ হলেই হবে, এটা সোজা হোক বাঁকা হোক কোনো কথা নাই। 4টা ভুজ হলেই আমার এখানে চতুর্ভুজের সৃষ্টি হবে। আচ্ছা, আমি যোগ করে দিই। দেখো চিত্রটি যদিও আমার ভালো লাগছে না দেখতে, যে এই পাশটা একটু বেশি লম্বা হয়ে আছে, এই পাশটা একটু কি হয়ে আছে, এই পাশটা মানে অর্থাৎ এই লম্বটা একটু বড় আর এই লম্বটা, এটাকেও কি বলা হয়? এটাও একটা লম্ব, এটাও একটা লম্ব। তো এই লম্বটি মনে হচ্ছে ছোট আর এই লম্বটি একটু বড়, কেমন যেন লাগছে। তো
তবুও এখানে এখানে তোমার কিন্তু কাটা যাবে না। এখানে কিন্তু তোমার কি হবে, এখানে তুমি মার্কস পাবে, কেননা এখানে তোমার 4টি ভুজের সংখ্যা আছে। তো আমরা কি বলতে পারি, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়, চতুর্ভুজ বলা হয়। দেখো এখানে 4টি বাহু সৃষ্টি হয়েছে, 1টা 2টো 3টা 4টা, এবং 4টি কোণও আছে। এখানে একটি কোণ আছে, এখানে একটি কোণ আছে, এখানে একটি আছে, এখানেও একটি আছে। তাহলে আমরা এখানে 4টি নাম দেব, এ বি সি ডি। তাহলে আমরা কি বলতে পারি, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো তোমাদের শীটটি আমি দিয়েছিলাম, সেই শীটটির মধ্যেও এক কথাই বলা আছে। দেখো কি দেওয়া আছে, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, যেমন এ বি সি ডি একটি চতুর্ভুজ। তো শিক্ষার্থীরা পরবর্তী আরও একটি আছে, যেটি হচ্ছে আয়তক্ষেত্র। আজকে তোমাদের আমি আয়তক্ষেত্রটা নিয়ে অনেকেরই একটু প্রশ্ন থাকে, অনেকেই বুঝো না, তো আমি এটা আসলে ঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। আয়তক্ষেত্রটা হচ্ছে, চিত্র দেখে তোমরা সংজ্ঞাটা মনে রাখবে। এখানে আমি খেয়াল করবে শিক্ষার্থীরা, চিত্রটা আমি কিভাবে আঁকছি। চিত্রটা আমি ভূমি যেটা যতটুকু নিব, ধরো ভূমি আছে কত, এখানে 20 থেকে, আমি 20 থেকে একটু বড় করে নিই, 26 পর্যন্ত নিলাম। ঠিক আছে, 20 থেকে 26 পর্যন্ত নিব। আর আমি লম্বটা একটু কম নিব, কম পরিমাপ নিব। কম নিব মানে ধরো আমি যে কোনো একটি, অর্থাৎ এখানে 20 থেকে 26 পর্যন্ত মানে কি 6 সেন্টিমিটার নিয়েছি আমি। তা আমি এখানে লম্বটা আঁকবো কি 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার রাখলাম। যাই হোক, এখান থেকে আমি একটু লম্ব আঁকি, 24 থেকে আছে, তো আমি এখান থেকে শুরু করি 21, 22, 23, 24। আচ্ছা, আমি তাহলে এখানে নিলাম 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা যদি আমি 4 সেন্টিমিটার নেই, আবার আমি এখন কি করব, যোগ করে দিব। যোগ করে দিলাম, একটু বেশি হয়ে গিয়েছে, আমি সমস্যা নেই, এটা মুছে দেব। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, এখানেও একটি নাম দিব, এ বি সি ডি। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, তো আমরা এখানে চিত্রটি দিয়ে আমরা কি বুঝতে পারছি বলো তো, এখানে বোঝা যাচ্ছে না যে এই বাহুটা আর এই বাহুটা কি একই মাপের, অর্থাৎ এডি, আর এটাকে, এই বাহুটার নাম কি হতে পারে, এডি, আর এই বাহুটার নাম কি হবে, বিসি। তাহলে এ বি আর এডি আর বিসি একই মাপের, অর্থাৎ এটাও আমার 6 সেন্টিমিটার, সেমি মানে সেন্টিমিটার, এটাও আমার 6 সেমিমিটার। ধরে নিই এটা আমার এ এবং বি, এটা এখানেও একটা রেখার সৃষ্টি হয়েছে, এখানে কোন এই রেখাটি কি, এ এবং বি, তাই এই রেখাটির পরিমাপ ধরো 4 সেন্টিমিটার, আর এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও হবে আমার কি 4 সেন্টিমিটার সেমি। আচ্ছা, ডিসিও আমার হবে কি 4 সেন্টিমিটার। তো আমি এখন এখানে কি বলতে পারি, দেখো বিপরীতটা কি সমান না, এটার বিপরীত ও, আর ওর বিপরীত ও। ঠিক আছে, আচ্ছা বিপরীত বাহু আমরা দিলাম। তো আমরা এখান থেকে এই চিত্র দ্বারা কী বুঝতে পারছি, এখানে আমরা বিপরীত বাহুগুলো কি আছে, সমান হবে, অর্থাৎ একটার বিপরীত বাহু আর একটার বিপরীত বাহু সমান হবে। আর প্রত্যেকটিতে এই যে এখানে কয়টা কোণ সৃষ্টি হয়েছে, এখানে দেখো 4টি কোণের সৃষ্টি হয়েছে। এই 4টি কোণই হবে কি 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বা এক সমকোণ। প্রতিটি কোণের পরিমাপই হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। 90 ডিগ্রিকে বলা হয় এক সমকোণ। তো আমরা এখন সংখ্যাটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি। চতুর্ভুজটা এটাও একটি চতুর্ভুজ, তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সমান্তরাল বলতে বোঝায় অবিরামভাবে এভাবে দুটি বাহু চলতেই থাকবে, কখনো এরা মিলিত হবে না, সব সময় একই দূরত্ব বজায় রেখে চলতে থাকবে। যেমন চলে কি ট্রেনের লাইন, ওরা কখনো কিন্তু
তোমরা নিশ্চয়ই দেখেছো যে ট্রেনের দুটি লাইন কিন্তু কখনো একটির সাথে অপরটি কখনো কিন্তু মিলবে না, এটা অবিরামভাবে ওভাবে চলতেই থাকবে। আর এটা কি বলা হয়? সমান্তরাল রেখা। তো আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সমান্তরাল বলতে এভাবে চলেই যাবে সমান দূরত্ব বজায় রেখে, এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। তো দেখি তোমাদের শীটে কি দেওয়া আছে, শীটে তো আশা করি এরকমেরই থাকবে। দেখো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। যেমন ABCD একটি আয়তক্ষেত্র। কি শিক্ষার্থীরা, তোমাদের কাছে কি সহজ লাগছে? তো আমার আজকের জ্যামিতি ক্লাসটি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর আরও বেশি বোঝার জন্য এটি বেশি বেশি করে তোমাদেরকে কি করতে হবে? দেখতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। তো আজকে এতটুকুই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।